আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহ থেকে 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে জানালেন স্বাস্থ্যের ডিজি। করোনার দেশে আরও 14 জনের মৃত্যু। নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়াকে পরীক্ষার প্রয়োজনে 2-1 দিন থাকতে হতে পারে জানালেন চিকিৎসক। দুর্নীতি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ড রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে আসামি পক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচার সংঘবদ্ধ চক্রের হোতা সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই করোনা ও টিকাদান প্রসঙ্গ। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলতি সপ্তাহ থেকে 21 জেলার 12 থেকে 17 বছর বয়সের সকল স্কুল কলেজ শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া হবে। দুপুরে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে, আর তাদের জন্য আলাদা টিকা কেন্দ্র তৈরি করা হবে। স্বাস্থ্য মহাপরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 12 বছরের বেশি শিক্ষার্থীদের অনুমোদন না দিলেও বিভিন্ন দেশে তাদের ফাইজার দেয়া হচ্ছে। সরকারেরও এমন পরিকল্পনা আছে। যেহেতু ফাইজার ভ্যাকসিনটাই এখন পর্যন্ত বাচ্চাদের দেয়া হয়েছে বিভিন্ন দেশে, তো আমরা ফাইজার ভ্যাকসিনটা দেব। আমাদের একটা বড় পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটার একটা বড় অংশ হচ্ছে যে সমস্ত জায়গাগুলোতে ফাইজার ভ্যাকসিন নেওয়া যাবে সেরকম 21টা কেন্দ্র আমরা সারা দেশে ঠিক করেছি। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট 27,713 জন। 24 ঘন্টায় 543 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 15,63,501 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন 701 জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন 15,25,168 জন। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার 15.64%। সুস্থতার হার 97.55%। করোনায় মৃত্যুর হার 1.77%। এবার রাজনৈতিক প্রসঙ্গ। নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক বলছেন, কিছুদিন ধরেই থেমে থেমে খালেদা জিয়ার জ্বর আসছে এবং পুরনো অসুখগুলোই ঘুরে ফিরে আসছে, আর এ কারণেই পরীক্ষা নিরীক্ষা করাতে যাবে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। পরীক্ষার প্রয়োজনে সেখানে 2-1 দিন থাকতে হতে পারে বলেও জানান তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। দুর্নীতি মামলায় 5 বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকার পর 2020 সালের 25 মার্চ থেকে সরকারের নির্বাহী আদেশে কারাগারের পরিবর্তে গুলশানের নিজ বাসা ফিরোজায় অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। নানাবিধ শারীরিক সমস্যা এবং করোনা পজিটিভ হওয়ায় চলতি বছরের 27 এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তির পর চিকিৎসা শেষে 19 জুন আবার বাসায় ফেরেন তিনি। এরপর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে 19 জুলাই করোনার টিকার প্রথম ডোজ এবং 18 আগস্ট দ্বিতীয় ডোজ নেন খালেদা জিয়া। 3.5 মাস পর শারীরিক অবস্থা ফলো আপ করাতে মঙ্গলবার দুপুরে আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। গেল বেশ কিছুদিন ধরেই থেমে থেমে জ্বর আসছে এবং শারীরিকভাবে পুরনো অসুখগুলোই বেড়ে যাওয়ায় পরীক্ষা নিরীক্ষা করাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এখনো কেবল পরীক্ষা চলতেছে, তো মাত্র রেডিওলজিটা পরীক্ষাটা কেবল শুরু হয়েছে। চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে হাসপাতালে অবস্থান করতে হবে কিনা তা নিয়েও কথা বলেন ডাক্তার AZM জাহিদ হোসেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ৯০-এর পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়। সুতরাং গণ অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে। সকালে বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন প্রেস ক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য। বিএনপি নেতারা গণ অভ্যুত্থানে দিবাস্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন ৯০-এর পটভূমি আর ২০২১ সালের পটভূমি এক নয়। কাজে ৯০-এর গণ অভ্যুত্থান এখনো হবে এমন রঙিন স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে সরকারকে নির্বাচন দিতে হবে। সকালে ডিআরইউ মিলনায়তনে কৃষকদের দলের অনুষ্ঠানে তিনি কথা বলেন। আওয়ামী লীগ নয়, আমলা লীগ দেশ চালাচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে পালাবার পথ থাকবে না আওয়ামী লীগ। জনগণের সঙ্গে আছেন, একটা ভোট দেন, যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন, দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথ খুঁজে পাবেন না। সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার, জনগণের পার্লামেন্ট, জনগণের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে পারি। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি স্বাধীন, সার্বভৌম একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। দুর্নীতি ও প্রতারণা প্রসঙ্গ। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ৮ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত সকালে এই রায় ঘোষণা করেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে বাবরের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল দুদক। বিস্তারিত ড্যানি রঙের রিপোর্টে। ২০০৮ সালের ১৩ জানুয়ারি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলাটি দায়ের করে দুদক। এক যুগেরও বেশি সময় বিচার কাজ শেষে অবশেষে মামলাটির রায় হলো। মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগ ৬ কোটিরও বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ২৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হওয়ায় মামলার রায়ে বাবরকে একটি অভিযোগে ৫ এবং আরেকটি অভিযোগে ৩ বছর, মোট ৮ বছর ঢাকার বিশেষ জজ আদালত। তাকে সাজা দেওয়া হয়েছে ২৬-এর ২ ধারায় ৩ বছর এবং ২৭-এর ১ ধারায় তাকে ৫ বছর এবং ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জ্ঞাত বহির্ভূত ২৬,৪২,৬৭৮ টাকা প্রাইম ব্যাংক গুলশান শাখার ২১০৫7991 নম্বর হিসাবে জমাকৃত এবং মালিক বি $১০,০০,০০০ $৬,৭৯,৪৯,২১৮ টাকা যেটা আছে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা প্রমাণ করতে পেরেছি এবং যে সাজা হয়েছে এতে আমরা আসামিপক্ষ রায় মেনে নিলে ৮ বছর সাজা এরই মধ্যে ভোগ হয়ে গেছে। যেহেতু এক যুগ ধরে লুৎফুজ্জামান বাবর কারাগারে, তবে রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ আসামিপক্ষ জানায় উচ্চ আদালতে আপিল করার কথা। সেটার বিরুদ্ধে আমরা অবশ্যই সংক্ষুব্ধ এবং আমাদের যে আসামি জনাব লুৎফুজ্জামান বাবর তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবেন। আমরা কনভিকশনটাকে চ্যালেঞ্জ করব, কারণ ওখানে দুইটা পার্ট আছে, কনভিকশন এবং সেন্টেন্স। সেন্টেন্স যদি শেষও হয়ে যায় আমরা কনভিকশনটাকে আমরা চ্যালেঞ্জ করব, এই কনভিকশনটা আমরা রাখব। এর আগেও সাবেক প্রতিমন্ত্রী বাবরকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারিক আদালত, যার আপিল চলছে উচ্চ আদালতে। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। প্রিন্স মুসা বিন শমশের ধনকুবের নন, তাকে অন্তঃসার শূন্য রহস্য মানব আখ্যা দিয়ে গোয়েন্দা পুলিশের দাবি সুইস ব্যাংকে তার $৮২ বিলিয়ন তথ্য স্রেফ গুজব। এদিকে মুসার দাবি প্রতারক আব্দুল কাদের তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ অসত্য। কাদেরের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন মুসা। বিকালে ধনকুবের মুসা বিন শমশের গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও ছেলে জুবি মুসা। প্রতারণা ও অস্ত্র মামলায় গ্রেপ্তার আব্দুল কাদেরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে তাকে ডিবি কার্যালয়ে তলব করা হয়। সচিব পরিচয় দেয়া প্রতারক আব্দুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আলোচিত
ধনকুবের মুসা বিন শমশেরকে। 3.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে ডিবি। কিডনি নিয়ে ব্যবসা প্রতারণা। রাজধানীর বিভিন্ন জায়গায় 3টি ভাগে বিভক্ত 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ চক্র রোগীর সঙ্গে 15-20 লাখ টাকা কন্ট্রাক্ট করে নিলেও কিডনি ডোনারকে দিত নামে মাত্র কিছু টাকা। পার্শ্ববর্তী দেশের ভুয়া কাগজপত্র ভিসা করে পাঠিয়ে দেওয়া হতো কিডনি ডোনারকে। কিডনি ট্রান্সপ্লান্টেশন করে বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হতো বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এসকে লিটনের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচা সংঘবদ্ধ চক্রের মূল হোতা ও ফেসবুক পেজ অ্যাডমিন শাহরিয়ার ইমন সহ 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। দীর্ঘদিন থেকে কিডনি নিয়ে ব্যবসার সঙ্গে 3টি ভাগে বিভক্ত 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় ছিল। প্রথমে রোগীর সঙ্গে 15 থেকে 20 লাখ টাকা কন্ট্রাক্ট করে নিলেও কিডনি ডোনারকে দিত 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। গ্রামগঞ্জের নিম্নবিত্ত মানুষদের টার্গেট করে ঢাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এনে তারা কিডনি নিয়ে করত প্রতারণা। বিভিন্ন পেজের মাধ্যমে তারা এই ধরনের অবৈধ ট্রান্সপ্লান্টেশন, যেটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের, সেটা কিডনি, লিভার, এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই চক্রের অন্যতম হোতা শাহরিয়ার ইমন, যেই ফেসবুক পেজগুলোর অ্যাডমিন, এবং আরও 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। চক্রের মূল হোতা শাহরিয়ার ইমরান পার্শ্ববর্তী দেশে কিডনি ক্রয় বিক্রয়ের চক্রের সঙ্গে সিন্ডিকেট করে গ্রামগঞ্জের সহজ সরল মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এই চক্রটি বিভিন্ন দরিদ্র এবং যাদের অর্থের প্রয়োজন এই ধরনের ব্যক্তিদের বিভিন্ন প্রলোভনে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে অবৈধভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশনে কাজ করে আসছিল। যখন ম্যাচিং সম্পন্ন হয়, পরবর্তীতে এই গ্রুপটি তাদের অবৈধ কাগজপত্র তৈরি করা, বিদেশে পাঠানো বা পার্শ্ববর্তী দেশে যেই হাসপাতালে প্লান্টেশন করাবে এটার সাথে যোগাযোগ করা, এই কার্যক্রমটি এই গ্রুপ করে থাকে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হয় অপহরণ করে জসিম নামের এক যুবক। অপহরণকারীকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করে র্যাব। জসিমউদ্দিন সে তার পরিকল্পনা অনুযায়ী তার যে বন্ধু ইরফান এবং আশিক, আরও 2 জন সহযোগী সহ তারা এক টেনে হেঁচড়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাকে জোরপূর্বক গাড়িতে বসে রেখে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা বিকেল 5:30 পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং পরবর্তীতে যে জসিমউদ্দিন, যে মূল পরিকল্পনাকারী, তার একজন আত্মীয়ের বাসায় নিয়ে তাকে প্রাথমিকভাবে আটকে রাখে। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। এবার দুর্গোৎসবের খবর। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের 5 দিন ব্যাপী এই ধর্মীয় আয়োজনের দ্বিতীয় দিন ষোড়শ উপাচারে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দেবীর সপ্তমী বিহিত পূজা। এর আগেই ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান শেষে পূজা শুরু হয়। পূজা শেষে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। ঢাক, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত পূজা মণ্ডপে দেবী দুর্গার কাছে শান্তি ও মঙ্গলের প্রত্যাশা করেন উপাসনাকারীরা। এসএম আরিফের রিপোর্ট। নবপত্রিকা ও ঘট স্থাপনের পর চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। এরপর ষোড়শ উপাচারে মণ্ডপে মণ্ডপে চলে বিহিত পূজা। ওম দুর্গায় নমঃ। পূজা শেষে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। মার দয়ায় এবার পূজা দেখছি, মা যেন সকলের মঙ্গল করে। মা আসছে, মা আসার উপলক্ষে সবার মঙ্গল হোক। রোগ ব্যাধিতে আক্রান্ত পুরো বিশ্ব সেটা থেকে যেন মুক্তি দিয়ে যান সবাইকে। প্রার্থনার মাধ্যমেই আর কি আজকে আমরা পুষ্পাঞ্জলি দিলাম। পুরোহিতরা জানান এবার দেবী দুর্গার আগমন ও চলে যাওয়া দুটোই অশুভ। আসছেন ঘটকে মানে ঘোড়ায়, তার ফলটা খারাপ, শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয়। আর যাচ্ছেন দোলায়, তাতে আসলে মড়ক হয়, মহামারী হয়।
কিন্তু সেই মহামারীটা তো হয়ে গেছে বা হচ্ছে। আমরা এ সকলের জন্য বিশেষভাবে প্রার্থনা করেছি যে আমাদের যেন কোনরূপ মহামারী, ছত্রভঙ্গ, বিশৃঙ্খলা, কোনো অমঙ্গল যেন না আসে। করোনার কারণে এবছরও পূজার উৎসব সংক্ষিপ্ত করা হয়েছে। সফলভাবে শেষ করার প্রত্যাশা আয়োজকদের। সীমিত আকারে সব কিছু, যেমন উৎসব থাকবে না, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করবো না, কোনো আরতি প্রতিযোগিতা করবো না, এগুলো কিছুই করবো না, শুধু মায়ের পূজাটুকু আমরা করবো। আরতি হবে কিন্তু আরতি প্রতিযোগিতা হবে না। অষ্টমী ও নবমীর পূজা অর্চনার পর শুক্রবার দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের পূজা মণ্ডপ বেশি উল্লেখ করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে এখন অসাম্প্রদায়িকতার বড় উদাহরণ। বিকেলে খামারবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছে দেওয়া সম্ভব। পশ্চিম বাংলায় পূজা মণ্ডপ হয়েছে এবছর 22,000, আর এখানে পূজা মণ্ডপ হয়েছে 32,000। এতেই প্রমাণিত হয় যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, একই সাথে এই সম্প্রীতি থাকার কারণে উৎসব কত বেশি করে আমরা পালন করতে পারি। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা থাকলেও বাংলাদেশে ভূমিকম্প মোকাবেলার সক্ষমতা নেই বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, নতুন বিল্ডিং কোড তৈরি হচ্ছে, যা বাস্তবায়ন হলে 7.5 মাত্রার ভূমিকম্প মোকাবেলা করা সম্ভব হবে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে কাজ করি একসাথে, এই প্রতিপাদ্য নির্ধারণ করে 13 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্যোগ প্রশমন দিবস। সকল দুর্যোগে আমরা একটা সফলতা মোকাবেলা একটা সফলতা অর্জন করেছি, কিন্তু ভূমিকম্প মোকাবেলা যদি সত্যি কথা বলতে হয় তাহলে এখন পর্যন্ত আমাদের সে সক্ষমতা হয় নাই। তবে আপনাদের জন্য একটা সুখবর যে বাংলাদেশ সরকার বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি করেছে, এটা গ্যাজেট হয়ে গেছে, এটা বাস্তবায়িত হচ্ছে এবং এই বিল্ডিং কোড মেনে যদি আগামীতে বিল্ডিং করা হয় তাহলে সেইগুলো ভূমিকম্প রেজিলিয়েন্ট হবে, কারণ এটাকে 7.5 মাত্রার ভূমিকম্প সহনীয় হিসাবে তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব ডক্টর এনামুল হকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল 11টায় তার মরদেহ শহীদ মিনারে আনা হয়। পরে তার সহকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এরপর বুয়েট খেলার মাঠে ডক্টর এনামুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাদ জোহর বনানী কবরস্থানে 21 পদকপ্রাপ্ত ডক্টর এনামুল হককে সমাহিত করা হয়। তিনি আমাদের সকলের নাট্যগুরু, নাট্যপ্রাণ মানুষ। সারা জীবন নাটক, থিয়েটার, শিল্পচর্চা, সেই গণ আন্দোলনের সময় থেকে শেষ দিন পর্যন্ত বাবা অনুবাদের কাজ করছিল, লিখে গেছে। অধ্যাপক ডক্টর এনামুল হক শুধু একজন অধ্যাপক হিসাবেই নন, একজন সমাজকর্মী, সমাজ সংস্কারক, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই হিসাবে তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। শিক্ষকতার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে তিনি যেভাবে সমৃদ্ধ করে গেছেন, বহু কালজয়ী নাটকের স্রষ্টা তিনি, বহু কালজয়ী নাটকে তিনি অভিনয় করেছেন। তিনি একই সাথে চলচ্চিত্র নির্মাণ করেছেন। তো তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার, আমাদের সবার জন্য বেদনার। আজ বিশ্ব আর্থ্রাইটিক্স দিবস। বাংলাদেশে প্রায় 25% মানুষ কোনো না কোনো ধরনের আর্থ্রাইটিক্স বা বাত রোগে ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের অক্ষমতার প্রধান কারণ আর্থ্রাইটিক্স। এছাড়া দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেকের জন্য তা বহন করা সহজ হয় না, অথচ সময় মতো চিকিৎসা নিলে নিয়ন্ত্রণ করা সম্ভব এই রোগ।
মাহবুব সৈকতের রিপোর্ট। আর্থ্রাইটিস শব্দটির সঙ্গে কম বেশি এখন অনেকেই পরিচিত। আর্থ্রাইটিস হলো অস্থিসন্ধি বা হাড়ের জোড়ার প্রদাহ, বাংলায় এটিকে বলা হয় বাত। তথ্য অনুযায়ী বর্তমানে মানুষের অক্ষমতার প্রথম এবং প্রধান কারণ হলো এই আর্থ্রাইটিস। শুধু আমেরিকাতেই 7 মিলিয়নেরও বেশি লোক এখন এই রোগে আক্রান্ত, আর আমাদের দেশে প্রায় 25% মানুষই কোনো না কোনো ধরনের বাত ও জটিল বাত রোগে ভুগছেন। ব্যথার যে অংশ ভেঙে যায় নাই বা টিউমার হয় নাই, ক্যান্সার হয় নাই, এটুকু বাদে বাকি যত রকমের ব্যথার কষ্ট, এটি যেই রোগগুলি সেগুলি এই রিমাটোলজির মধ্যে অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞরা বলছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এই মেয়েদের মাঝে এই প্রকোপ ছেলেদের চেয়ে বেশি। ছেলেরা আবার 45 বছর থেকে এই বয়স থেকে শুরু হয়, কিছু কিছু বাতের অসুখ আছে, এটা সারা জীবনের। তার মানে আমার কর্মক্ষম মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে আর্থ্রাইটিস আক্রান্তরা অনেক সময় হয়ে পড়ে পরিবারের বোঝা। ছেলে মেয়ে ইউনিভার্সিটি কলেজ লাইফে যাওয়ার কথা, স্বপ্নে বিভোর থাকার কথা, ও যদি মাজা ব্যথায় বাতের কষ্টে, গিরা ব্যথা ফুলার কষ্টে ওর এই পড়ালেখা না হয়, এবং ওর পিছনে যদি বাবা মার যেই অর্থ ব্যয়টা ছিল শিক্ষার জন্যে, সেটা না করা যদি চিকিৎসার জন্য ব্যয় করতে হয়, তাহলে ওই পরিবার পিছায় এই ছেলে মেয়ে আমার বিষণ্ণতায় ভোগে। এরা যদি কর্মক্ষম আমি রাখতে না পারি, ওরা অক্ষম। সংখ্যায় কম হলেও শিশু কিশোররাও আক্রান্ত হয় আর্থ্রাইটিসে। যেটাকে বলা হয় যে বাত জ্বর, সেটা সাধারণত 5 বছরের বয়স থেকে শুরু হয় এবং এটা সারা জন্মের জন্য থাকতে পারে। প্রচণ্ড ব্যথা হয়, যে টাচ করতেও দেওয়া হয়। রিমাটয়েড আর্থ্রাইটিস, যেটা 5 বছর বয়স থেকে 15 বছর বয়সী শিশু কিশোরদের হয়ে থাকে। আর্থ্রাইটিস যেটা, সেটা স্মল জয়েন্টস হয় এবং সকালবেলা দেখা যাবে এসব বাচ্চাগুলো কিন্তু হাত পা নাড়াতে পারছে না, তারা উঠতে পারছে না, কথা বলতে পারছে না, মুভ করতে পারছে না। যদি কোনো কারণে অভিভাবকগণ দেরি করেন তার বাচ্চাকে ট্রিটমেন্ট করতে, তাহলে জয়েন্টগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, দুর্বল হতে থাকে এবং সেখান থেকে কিন্তু চিকিৎসা কিন্তু খুবই জটিল হয়ে যায় এবং চিকিৎসা ব্যয়ও কিন্তু বেড়ে যায়, অস্বস্তি ভোগান্তিও বেড়ে যায়। তবে সচেতনতার মাধ্যমে আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানান ডাক্তার এহসানুল কবির এবং প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম। সবকটি মেডিকেল কলেজে যত তাড়াতাড়ি সম্ভব বিভাগ খুলে পদ সৃজন করা। আর্লি ট্রিটমেন্ট যদি হয়, আর্লি ডায়াগনোসিস যদি হয়, এর প্রগনোসিসটা চমৎকার। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাজধানীর উত্তরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে সকল বিধিনিষেধ মেনে মহাষষ্ঠী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় উত্তরা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ননী গোপাল ঘোষের তত্ত্বাবধানে ও সার্বজনীন পূজা কমিটির সভাপতি কার্তিক সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য হাবিব হাসান। শেষে ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে শারদীয় দুর্গাপূজার এর মহাষষ্ঠীর উদ্বোধন করেন এমপি হাবিব হাসান। আমি তাদের সকলের জাগ্রত হলেন উগ্রচণ্ডী রূপে। প্রতি বছর বড় ক্ষমতা দর্শন আমাদের অন্তরে অবস্থান করছে। যাব প্রবাসের খবরে। কুয়েতে নন গ্রাজুয়েট 60 প্রবাসীদের ভিসা নবায়ন না করার সিদ্ধান্তকে অবৈধ বলছে দেশটির মন্ত্রী পরিষদের ফতোয়া ও আইন বিভাগ। এর আগে গত বছর আগস্টে অভিবাসীদের ভারসাম্য আনতে 60 বয়সীদের আকামা ভিসা নবায়ন না করার সিদ্ধান্ত নেন কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে বসবাসরত অনেক বাংলাদেশি তাদের চাকরি কিংবা ব্যবসা গুটিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তবে এই নিষিদ্ধতার কোনো আইনি ভিত্তি নেই জানিয়ে তা বাতিলের অনুরোধ করেছে কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান মোহাম্মদ জসিম আল সরকার এবং ফতোয়া ও আইন বিভাগ। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি সপ্তাহ থেকে 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে জানালেন স্বাস্থ্যের ডিজি। করোনার দেশে আরও 14 জনের মৃত্যু।
নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়াকে পরীক্ষার প্রয়োজনে 2-1 দিন থাকতে হতে পারে জানালেন চিকিৎসক। দুর্নীতি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ড, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে আসামি পক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচার সংঘবদ্ধ চক্রের হত্যাসহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। এবার ওষুধের মাধ্যমে করোনায় মৃত্যু ঝুঁকি কমানোর প্রমাণ পাওয়া গেছে, দাবি অ্যাস্ট্রাজেনেকার। সাফ চ্যাম্পিয়নশিপ লিগের লিগ পর্যায়ে শেষ ম্যাচে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এরই সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।